নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে এই ভিডিওটা করছি অ্যান্টোনিও লোপেজ হাবাসের আপডেট নিয়ে। অবশ্যই আপনারা সকলেই জানেন যে সব কিছু ঠিকঠাক থাকলে ইস্ট বেঙ্গলের নতুন হেড কোচ হতে চলেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। এই ভিডিওতে আমি কথা বলবো ওয়াই হাবাস ইজ দ্য রাইট ম্যান ফর ইস্ট বেঙ্গল এবং ডিলটা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে, এবং অ্যাপার্ট ফ্রম হাবাস আরও কিছু ট্রান্সফার আপডেট রিগার্ডিং ইস্ট বেঙ্গল, এবং অবশ্যই হাবাসকে নিয়ে বেশ কয়েকটা লেসার নোন বা বেশ কয়েকটা ইন্টারেস্টিং ইনসাইটস তো রয়েছে যেটা আপনার সাথে শেয়ার করব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন, এবং যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমত অ্যান্টোনিও লোপেজ হাবাস। এতদিন ধরে এই নামটা কিন্তু ঘুরপাক খাচ্ছিল, প্রথমে মোহনবাগানের টিডির রোলে, তারপর ইস্ট বেঙ্গলের হেড কোচের রোলে। এক্স্যাক্টলি কীভাবে ঘটলো? ইস্ট বেঙ্গল কিন্তু প্রায় 5 থেকে 6টা হেড কোচ ইন্টারভিউ নিয়েছিল। যেই মুহূর্তে তারা দেখলো যে হ্যাঁ, অস্কার ব্রুজো তাদের অফারটা অ্যাকসেপ্ট করবে না, তখন তারা কিন্তু প্রায় 5 থেকে 6জন হেড কোচের ইন্টারভিউ নেন। তাদের মধ্যে ছিলেন পিটার ক্র্যাটচি, মানোলো মার্কুয়েজ, অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং এদের পাশাপাশি আরও দুজন, একজন উরুগুয়ান হেড কোচ, একজন আর্জেন্টাইন হেড কোচ, যাদের নামটা এই মুহূর্তে জানা যায়নি। এবং শেষমেশ এই পুরো ব্যাটেলটা কিন্তু এসে দাঁড়ায় দুজনের মধ্যে, একদিকে পিটার ক্র্যাটচি এবং অন্যদিকে হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ক্লাব ম্যানেজমেন্টে যে ভোট অফ কনফিডেন্স সেটা কিন্তু ফেভার করে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে, এবং সেই কারণেই শেষ মুহূর্তে এই হাবাসকেই কিন্তু সিলেক্ট করা হয় ইস্ট বেঙ্গলের হেড কোচের ভূমিকার জন্য। এই মুহূর্তে যা খবর, আর 1 থেকে 2 দিন, হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যে এই পুরো ডিলটা কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে, এবং তারপর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা কিন্তু সময়ের অপেক্ষা। এক কথায় বলতে গেলে হাবাস ইজ দ্য রাইট ম্যান ফর ইস্ট বেঙ্গল, কারণ অবশ্যই ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান, এই দুই কলকাতার জায়ান্টস, দে আর সাকসেস ল্যাডেন ক্লাব, এবং অবশ্যই হাবাসের মতন একজন কোচ এইটাতে আমার মনে হয় বেস্ট ফিট করে। হাবাস ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল হেড কোচ ইন আইএসএল হিস্ট্রি। যদি দেখা যায় 2014 থেকে তিনি আইএসএল এ কাজ করছেন। পুরো ইন্ডিয়ান ফুটবলের আগাগোড়া তিনি কিন্তু খুব ভালো মতন চেনেন, প্লেয়ারদেরকে খুব ভালো মতন চেনেন। এটিকে তিনি ট্রফি দিয়েছেন, মোহনবাগান সুপার জায়ান্টসকে তিনি ট্রফি দিয়েছেন, এবং ইন্টার কাশিকেও তিনি কিন্তু আই লিগ থেকে চ্যাম্পিয়ন করে আইএসএল এ তিনি তুলে এনেছেন। তো অবশ্যই তার পেডিগ্রি নিয়ে কোনো প্রশ্ন নেই। আইএসএল এর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল হেড কোচ। আইএসএল এর কাপ, আইএসএল এর শিল্ড এবং আই লিগ, এই তিনটেই কিন্তু তিনি জিতে নিয়েছেন। মানে বিগেস্ট প্রাইজেস ইন ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রি, সব কিছু কিন্তু তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে। কিন্তু আপনারা যদি বলেন যে শুধু ট্রফি দিয়ে সাকসেস ডিফাইন করে, আমি বলবো না। আমি বলবো সবসময় ট্রফি কিন্তু সাকসেস ডিফাইন করে না, কারণ এই আইএসএল এর সাকসেসের থেকেও তার একটা বড় সাফল্য রয়েছে। সেটি হলো অবশ্যই যখন তিনি বলিভিয়ার ন্যাশনাল টিমের দায়িত্ব সামলাচ্ছিলেন। তার কারণ 1997 সালে তিনি বলিভিয়ার হেড কোচ ছিলেন, এবং তখন তিনি বলিভিয়ার টিমটাকে কোপা আমেরিকার ফাইনাল অবধি নিয়ে যান, এবং ফাইনালে বলিভিয়া মুখোমুখি হয় ব্রাজিলের, এবং সেই ফাইনালে যদিও আনফর্চুনেটলি ব্রাজিলের কাছে 3-1 গোলে হেরে যায় বলিভিয়া। সেই সময় ব্রাজিলের হয়ে খেলতেন কিন্তু রোনাল্ডো নাজিরিও। সো সেটা আমার মনে হয় হাবাসের কোচিং ক্যারিয়ারে আই থিঙ্ক ওয়ান অফ দ্য পিক মোমেন্ট। এবং তারপর অবশ্যই আইএসএল এসে সাকসেস দিয়েছেন, কিন্তু আরেকটু যদি আমরা পিছিয়ে যাই, 2005 সালে আরও একবার তিনি কিন্তু আরও একটা তার কাছে একটা বড় মুহূর্ত। তার কারণ 2005 সালে তিনি ভ্যালেন্সিয়ার হেড কোচ হয়েছিলেন, লালিগা সাইড ভ্যালেন্সিয়ার হেড কোচ হয়েছিলেন, কারণ সেই মৌসুমে রাফায়েল বেনিটেজ, আরও একজন রিপিউটেড হেড কোচ, তিনি ভ্যালেন্সিয়া ছাড়েন লিভারপুলের দায়িত্ব নেওয়ার জন্য, এবং তখন ক্লডিও রানিয়রি আরও একজন রেসপেক্টেড হেড কোচ, তাকে সাইন করায় ভ্যালেন্সিয়া, কিন্তু আনফর্চুনেটলি মিড সিজন তাকে স্যাক করা হয়। এবং তখন হাবাস ভ্যালেন্সিয়ার ইউথ টিমের দায়িত্ব ছিলেন, এবং তখন যখন ক্লডিও রানিয়রিকে স্যাক করা হয়, তখন দায়িত্ব দেওয়া হয় কিন্তু হাবাসের কাঁধে। হাবাস লালিগাতে কোচিং করিয়েছেন, লালিগা 2-তে কোচিং করিয়েছেন, সাউথ আফ্রিকান লিগে কোচিং করেছেন, এবং 2014 থেকে যদি দেখা যায় তিনি কনসিস্টেন্টলি ইন্ডিয়াতে কাজ করেছেন। এবং আরও একটা বিগ মোমেন্ট আমার মনে হয়, যেভাবে আইএসএলে যে বছর মোহনবাগান মুম্বাইকে হারিয়ে লিগ শিল্ড জেতে, সেবার হাবাস এসে যেভাবে টিমটাকে বাউন্স ব্যাক করায়, সেটাও কিন্তু আমার মনে হয় একটা তার কাছে পিক মোমেন্ট তার ক্যারিয়ার। এবং এই কারণে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের মতন একটা টিমের জন্য আই থিঙ্ক দ্য বেস্ট পার্সন উইল বি অ্যান্টোনিও লোপেজ হাবাস। কিন্তু হাবাসের বেশ কয়েকটা ডিমান্ডও রয়েছে, কারণ এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে তিনি ফার্স্ট যে জিনিসটা চান সেটা হচ্ছে অবশ্যই একটা ব্যাকআপ সেন্টার ব্যাক। অবশ্যই ইস্টবেঙ্গলে আনোয়ার আলী রয়েছে, কেভিন সিবিএস স্টিল ডাউটফুল, কারণ তিনি তাকে রিটেন করা হবে কি হবে না, কন্ট্রাক্ট এক্সটেনশন হবে কি হবে না, স্টিল ডাউটফুল, কারণ ইস্টবেঙ্গল আগে কোচকে ফাইনালাইজ করতে চায়। হাবাসকে ফাইনালাইজ করার পর
তারপর তারা কিন্তু টিম বিল্ডিংয়ে তারা নজর দেবে। অবশ্যই কোর্টটাকে তারা ইনট্যাক্ট রাখার চেষ্টা করছে, কেভিন সিভের মতন ডিফেন্ডারকে অবশ্যই রাখতে চাইবে ম্যানেজমেন্ট। কিন্তু আনোয়ার আলীকে নিয়ে যেখানে প্রবলেম সেটা হচ্ছে যে শুধুই যে তিনি ইনজুরি প্রোন সেটা কিন্তু নয়, আপনাকে মাথায় রাখতে হবে তাকে নিয়ে কিন্তু একটা কেস এখনও চলছে। মোহনবাগান থেকে এই ইস্টবেঙ্গলে তার যে এই আনজাস্ট ট্রান্সফারটা সেটা নিয়ে কিন্তু সেই কেসটাই স্টিল অন। সো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা ধরেই এগোচ্ছে যে যদি দেখা যায় যে আপকামিং সিজন চলাকালীন আনোয়ারকে সেই ব্যানটা ফেস করতে হচ্ছে, তখন কিন্তু তার একটা ব্যাকআপ দরকার হবে, এবং সেই কারণে ইস্টবেঙ্গল ইজ লুকিং ফর আনাদার সেন্টার ব্যাক, ব্যাকআপ সেন্টার ব্যাক। অবশ্যই বেশ কয়েকটা নাম ভাসছে, বাট সেই নামটা আমি এই মুহূর্তে নিতে চাই না। বাট হ্যাঁ, ইন্টারকাশিতে নিশ্চল চন্দন খেলেছেন, এরকম কয়েকজন আরও এক দুটো ডিফেন্ডার রয়েছে, তো সেই ডিফেন্ডার কিন্তু অবশ্যই শর্ট লিস্টে রয়েছে ক্লাবের। সো অবশ্যই তারা একজন ব্যাকআপ সেন্টার ব্যাক নিতে চাইবে বিফোর দ্য আপকামিং সিজন। পাশাপাশি মিডফিল্ডে এই মুহূর্তে দানিশ ফারুক কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড। দানিশ ফারুক অবশ্যই একটা ভালো অ্যাডিশন, এবং হাবাস যে ধরনের ফুটবল খেলাতে চান, হাবাস কী ধরনের ফুটবল খেলাতে চান, তিনি নিজেও আসলে যদি দেখেন তিনি যখন প্রফেশনাল ফুটবলার ছিলেন তিনি কিন্তু ডিফেন্ডার রোলে খেলতেন। আনফর্চুনেটলি 29 বছরে তিনি একটা ক্যারিয়ার থ্রেটনিং ইঞ্জুরি হয়, যে কারণে হি গেভ আপ, এবং তারপর তিনি কোচিং ক্যারিয়ারে কিন্তু তিনি শুরু করে দেন। বাট তিনি নিজে যেহেতু ডিফেন্ডার ছিলেন, তো সেই কারণে হাবাসের ফরমেশনে অলওয়েজ দেখবেন একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ থাকে। আগে ডিফেন্সটা শক্তপোক্ত করে সাজিয়ে নেন, তারপর তিনি দলকে আক্রমণে নিয়ে যান, এটা কিন্তু পরিষ্কার দেখা যায়। এবং তার পছন্দের ফরমেশন অবশ্যই হচ্ছে 4-4-2। এবং যদি দেখেন, সো সেই কারণেই দানিশ ফারুকের মতন মিডফিল্ডার আমার মনে হয় বেস্ট ফিট করবে হাবাসের ফরমেশন, এবং একটা ভালো রিক্রুটমেন্ট ইস্টবেঙ্গলের জন্য। বাট দানিশ ফারুকের পাশাপাশি আরও একটা মিডফিল্ডার কিন্তু নেওয়ার লক্ষ্য রয়েছে ইস্টবেঙ্গলে, সেটা অবশ্যই একটু ইয়াং টাইপের মিডফিল্ডার খুঁজছে, এবং এখানে অবশ্যই নজর রয়েছে ম্যাকার্টন লুইস নিক্সনের উপর। যেটা শোনা যাচ্ছে যে ক্লাব যে নামগুলো শর্ট লিস্ট করেছে আফটার দানিশ ফারুক, তার মধ্যে একটা নাম হচ্ছে লুইস ম্যাকার্টন। বাট ম্যাকার্টনের আরও 1 বছর কিন্তু কন্ট্রাক্ট বাকি আছে নর্থ ইস্ট ইউনাইটেডে, সো দ্যাট উইল বি বিট ডিফিকাল্ট। ইস্টবেঙ্গলকে যদি আনতে হয় তাহলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে। সো এই দুটো ট্রান্সফার আপডেট, এবং পাশাপাশি এটা যে আমি বললাম যে দে আর লুকিং ফর আনাদার সেন্টার ব্যাক। সো এই হচ্ছে টুকরো ট্রান্সফার আপডেট, এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস অল সেট টু বিকাম দ্য ইস্ট বেঙ্গল হেড কোচ। আর 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু সব কিছু পেপার ওয়ার্কস কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এবং তারপর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জাস্ট কিন্তু সময়ের অপেক্ষা। এবং হাবাসের মতন কোচ আমার মনে হয় ইজ দ্য বেস্ট পার্সন টু গাইড দিস ইস্ট বেঙ্গল টিম, কারণ এবছর যে শুধু আইএসএল আছে তা কিন্তু নয়, ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এবছর এএফসিও রয়েছে। অবশ্যই তার আগে এএফসির অবশ্যই প্লে অফ ম্যাচটা রয়েছে, যেটা জিতলে ইস্ট বেঙ্গল ACL 2 খেলতে পারবে, বাট যদি আনফর্চুনেটলি সেখান থেকে জিততে না পারে তাহলে অবশ্যই AFC চ্যালেঞ্জ লিগ খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। বাট এরকম একটা ক্রুশিয়াল সিজনে আমার মনে হয় হাবাস ইজ দ্য বেস্ট পার্সন টু লিড ইস্ট বেঙ্গল টিম। আপনার কি মতামত হাবাসের রিক্রুটমেন্ট নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ট্রান্সফার আপডেট এবং আরও স্টোরিজের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।